আপনাদের মনে আছে 2019 সালে বাড্ডায় ছেলে ধরা সন্দেহে তাসলিমার সেই আকুতি, তিনি বারবার বলছিলেন তিনি ছেলে ধরা নন, এরপরেও গণপিটুনিতে তার মৃত্যু হয়। সেই 2019 থেকে আজকে আমরা 2024 সালে দাঁড়িয়ে আছি, কিন্তু এই ধরনের গণপিটুনি থেকে হয়তো আমরা এখনো মুক্তি পাইনি, এবং সেটির একটি বড় উদাহরণ 2024 সালে আজকে নতুন বাংলাদেশে দাঁড়িয়ে আমরা যখন দেখলাম তোফাজ্জলের মতন একজন যুবক তিনি নিজ বিশ্ববিদ্যালয়ে গণপিটুনির শিকার হয়ে আবারও নিহত হয়েছেন। অর্থাৎ মব জাস্টিস, মবের সাথে আদৌ আর এই জাস্টিস শব্দটি আমরা যুক্ত করতে পারবো কি না সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। কেন মব জাস্টিস, এর প্রতিকার কি এবং এর পরিণতি কি হতে পারে, সবকিছু নিয়ে আজকে আলোচনা করতে চাই। দেশ সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তাসনুভা তনি। দর্শক, আজকের এই আলোচনায় আমার সাথে দুজন বিশেষ অতিথি আছেন। আমাদের সাথে আছেন সর্দার ফরিদ আহমদ, সিনিয়র সাংবাদিক, এবং আছেন এবিএম মোশাররফ হোসেন, রাজনীতি বিশ্লেষক ও সাবেক ছাত্রনেতা। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। সর্দার ফরিদ আহমদ, এই যে আসলে আমরা মব জাস্টিসের কথা বলছি, বিভিন্ন সময় আমরা মব জাস্টিস দেখেছি, বিশেষ করে যদি আমি এই গণঅভ্যুত্থানের কথা বলি 2024-এ, সেই সময়ও কিন্তু আমরা মব জাস্টিস দেখেছি। কিন্তু এখন আসলে যে ঘটনাগুলো ঘটছে কিংবা নানান ধরনের যে বিচ্ছিন্ন ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি, সেগুলো কি আসলেও আর মবের সাথে জাস্টিস শব্দটি ব্যবহার করার সুযোগ আমাদের আছে? ধন্যবাদ। প্রথম কথা হলো, আসলে মবের সঙ্গে জাস্টিস শব্দটা যায় না, এটা হলো এক নম্বর। দ্বিতীয়ত হলো, আপনি যে প্রশ্নটা করেছেন কেন আমরা এই শব্দটাকে গণপিটুনি বললে সবচেয়ে সঠিক বলা হয়, কিন্তু মব জাস্টিস শব্দটা বহুল আলোচিত হচ্ছে এবং এটা অনেকটা পরিচিত শব্দ হয়ে গিয়েছে। আপনারা জানেন যে 5ই আগস্ট যখন সরকারের পতন ঘটল এবং পরবর্তী সময় এই ধরনের ঘটনা ঘটেছে। আমাদের যদ্দূর জানা আছে যে ওই সময় সারা দেশ মিলিয়ে 21 জনের মতো এই ধরনের মৃত্যু ঘটেছে, 21 জনের মতো ওই সময়টাতে। মাঝখানে থেমে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে 3টি ঘটনা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, 3টি ঘটনা এটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এবং ছড়িয়ে পড়ার কিন্তু কারণ রয়েছে, সেটি হলো কি, ভিডিওটা সবার কাছে চলে গিয়েছিল। এই ভিডিওর কারণে মানুষ হতবাক হয়েছে যে এটা কী করে সম্ভব এই ধরনের নির্মম ঘটনা ঘটার জন্য। আপনি জানেন এই ধরনের ঘটনা কেন ঘটে? গুজবের কারণে ঘটে, আর এটা হলো সোশ্যাল মিডিয়ায় যে ধরনের প্রচার হয়, সেটা একটা কজ এই ধরনের ঘটনার পেছনে। সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে এটাকে যখন মব জাস্টিস শুরু হয় বা গণপিটুনি শুরু হয়, তখন কিন্তু এমন লোকে এসে এখানে অংশ নেয় যে আসলে জানেই না ঘটনাটা আসলে কেন ঘটছে, কিন্তু কনসিকুয়েন্সটা হয়ে দাঁড়ায় ভয়াবহ। আমি একটু বলতে চাই, যদি আপনার সাথে যুক্ত করি, কিসের জাস্টিস আসলে তারা চাইছেন, সেটি কি বা আদৌ তারা জানেন? না, অনেকেই জানে না। ওই সময় যে ঘটনাগুলো ঘটেছিল তখন হয়তো কোনো একটা কজ থাকতে পারে, কিন্তু এই যে 3টি ঘটনা ঘটলো, আসলে সেই কোনো কজ নেই। আর নির্মমতা কখনোই মেনে নেওয়া যায় না। এই ধরনের ঘটনা আসলে আপনি কোনো যুক্তিতেই সমর্থন করার সুযোগ নেই। হ্যাঁ, এটা কেন ঘটছে, এটা আরেকটা কারণ রয়েছে, সেটি হলো যে আপনি জানেন আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থা খুব খারাপ, পুলিশ তত অ্যাক্টিভ নয়, নানান কারণে পুলিশ কাজ করছে না। এই পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগ অনেকে নিচ্ছে, নিঃসন্দেহে বলবো। কাজে যদি আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হতো বা তাদের সেই শক্তিমত্তাটা থাকতো, তাহলে হয়তো এত বেশি হতো না। তবে একটা আশার কথা হলো যে সরকার এই বিষয়ে একদম ছাড় দিতে রাজি নয়। তারা পরিষ্কার বলেছে এই তথাকথিত মব জাস্টিস একদম সমর্থন করবে না, এবং তারা কঠোর পদক্ষেপ নিয়েছে। এবং আপনি লক্ষ্য করেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা জড়িত ছিল এদের 8 জনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় এবং অলরেডি বহিষ্কার করাও হয়েছে। আমার মনে হয় এই ধরনের ঘটনার যদি এইভাবে শক্ত পদক্ষেপ নেয়, তাহলে অন্তত শিক্ষাঙ্গনে এই ধরনের ঘটনা ঘটবে না, এবং এটা প্রয়োজন, নিঃসন্দেহে এটা প্রয়োজন। এখন আসলে যে হারে এই ধরনের মব জাস্টিসের কথা বলে সবকিছুতে গণপিটুনিকে আসলে এক ধরনের পজিটিভ দিকে নিয়ে যাওয়া হচ্ছে, সেইখান থেকে আমাদের সরে আসতে হবে। সুযোগ নেই, পজিটিভ না, কোনো সুযোগই নেই, এটা শব্দটাই নেগেটিভ, গণপিটুনি শব্দটাই নেগেটিভ। কিন্তু আপনারা লক্ষ্য করেছেন কেউ কিন্তু এটা পজিটিভলি নেয়নি, সবাই এটা বিরোধিতা করেছে। এই যে আসলে আমরা সবাই বিরোধিতা করছি, কিন্তু এবিএম মোশাররফ হোসেন, এই জায়গাটিতে একটু আপনার কাছে আসতে চাই। আপনি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বলা হয়, এবং যেই ঘটনার কথা আমরা বলছি তোফাজ্জল মৃত্যুর ঘটনা, সেখানে যারা উপস্থিত ছিলেন, যেহেতু এখন আসলে বহিরাগতদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকার সুযোগ সেই অভাবে নেই, তার মানে যারা ছিলেন তারা প্রত্যেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অবশ্যই মেধাবী ছাত্র আমাকে বলতেই হবে। তাদের হাতে আসলে এই করুণ পরিণতি, তারা সামনে বসেছিলেন, সেটি দেখার কি আমাদের কথা ছিল? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক। আসলে একটা জিনিস, আমাদের একটা পারিপার্শ্বিক অবস্থা আমাদের বিশ্লেষণ করতে হবে। এই মব জাস্টিস একটা শিক্ষিত সমাজে এটা কেন ঘটবে? এটা কারণটা হলো দীর্ঘদিন আমরা একটা বিচারহীনতার মধ্যে ছিলাম।
আমরা সত্য কথা বলার মতো একটা পরিবেশ কিন্তু আমাদের ছিল না, যার মধ্যে মানুষের মধ্যে কিন্তু একটা চরম ক্ষোভ, হতাশা, বিচারহীনতার মাঝে ছিলাম বলে আমিও বিচারহীন হব, সেই সুযোগ কি আছে? আমাকে একটু শেষ করতে দেন আমাকে। এই যে বিচার, আজকে আপনি দেখেন একটা লোক, নিরীহ লোক রাস্তা দিয়ে চলে যাচ্ছে, তাকে ধরে নিয়ে যাচ্ছে, সে অপরাধী কি না আরবে? এই যে তার মধ্যে একটা ক্ষোভ, বঞ্চনা, এর মধ্যে দিয়ে একটা প্রজন্ম কিন্তু দীর্ঘ 16 বছর অতিক্রম করেছে। তো এদের মধ্যে একটা কিন্তু নতুন একটা মানসিকতা তৈরি হয়েছে। এইটাকে আপনি একদিনে কিন্তু আপনি এটাকে নিরসন করতে পারবেন না, এটার জন্য কিছু আপনি কাউন্সেলিং দরকার। কিন্তু সেই অবস্থাটাকে আমরা করতে পেরেছি, পারি নাই। ফরিদ ভাই বলেছে এটা, যে আপনি দেখবেন যে এখন কিন্তু এই সকল এই যে মব জাস্টিস বলেন অথবা উত্থাল জনতা বলেন বা উশৃঙ্খল জনতা বলেন, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য বাংলাদেশের সবচেয়ে কার্যকরী হলো পুলিশ বাহিনী। কারণ একটা সভ্য সমাজে পুলিশের বাইরে আপনি চিন্তা করতে পারেন। আপনি দেখেন বিশেষ করে 5ই আগস্টের পর আপনার কিন্তু বাংলাদেশে এই আইন শৃঙ্খলা, বিশেষ করে পুলিশ এর ভূমিকা কিন্তু অত্যন্ত গৌণ। আমরা দেখি না পুলিশ, অনেক জায়গায় অনেক ঘটনা ঘটে, আমরা কিন্তু এদের সেই কার্যক্রমে, কারণ এই বিগত সরকার পুলিশটাকে এমনি নগ্নভাবে ব্যবহার করেছে যে এরা নৈতিক মনোবলটা হারিয়ে ফেলেছে। এরা যে অপরাধীকে ধরবে অথবা এর বিচার করবে এই জায়গাটুকু নাই। এর পাশাপাশি আপনাকে আরো কিছু, এই এটা কেন মানুষ এটা উৎসাহিত হচ্ছে, আপনাকে দেখতে হবে যে আমাদের যে সমাজে যে একটা আইনের শাসন প্রতিষ্ঠা, আইনের শাসন বলতে এই বিগত 16 বছরে বাংলাদেশে ছিলই না। বিরোধী দল বলেন, বিরুদ্ধ মত বলেন, একে দমন করাই যেন আইনের একটা যথাযথ প্রয়োগ। এই যে মানুষের মনের মধ্যে যে একটা চিন্তা চেতনা যে একটা স্থায়ী আসন করে নিয়েছে, এইটারও একটি বহিঃপ্রকাশ আপনি দেখতে পারবেন। আজকে আমাদের দেশের আরেকটি জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে, এই যে বিচার বিভাগকে অথবা এই যে পুলিশ প্রশাসনকে এমন নগ্ন দলীয়করণ করেছে যে মানুষ কোনটা রাইট আর কোনটা রং এই ডিফারেন্সটা করতে কিন্তু ভুলে গেছে, যার জন্য অনেকে উৎসাহিত হয় যে মনে হয় এই বিচারটা আমাদেরই করা উচিত। কিন্তু সেই উৎসাহিত হওয়ার সুযোগ কি আছে? না, আমি চাইলেই আসলে যে কোনো বিচার করে ফেলতে পারবো। এখন বাংলাদেশে প্রায় 17 থেকে 18 কোটি লোক। আপনি দেখেন এই মব জাস্টিস কয়টা ঘটনা, যেটা ভাইও বলেছে যে 2-3টা ঘটনা আমরা দেখি এত বিরাট জনগোষ্ঠীর মধ্যে, এটা আমরা কাম্য না। কিন্তু সব জায়গায় তো কিছু নেতিবাচক কিছু লোক থাকে। আপনি সব যদি পজিটিভ বলে আমাদের সমাজটা তো অনেক সুন্দর হয়ে যেত। আসলে কি আমরা সেই জায়গায় নিতে পেরেছি? তা আমরা তো পারিনি। এই যে পুলিশ আপনি দেখেন, আজকে আমরা যে হিস্ট্রিগুলি আমরা পত্রিকা প্রতিনিয়ত আমরা পড়ি, আপনিও নিশ্চয়ই পড়ে থাকবেন, যে এদেরকে একটা পেশাদারিত্বের মাধ্যমে এদেরকে কিন্তু এই প্রফেশনে নিয়ে আসা হয়েছে। এদেরকে দীর্ঘ প্রায় 2 বছর এদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, প্রতিনিয়ত এদেরকে বিভিন্ন কাউন্সেলিং করা হচ্ছে। তারপরও এদের যে ভূমিকাটা আপনি দেখেছেন, এই যে আমি একটা কথা প্রায় বলি, একটা সমাজ রাষ্ট্র কতটুকু পচে গেলে কি হয়। আপনার একটা কথা নিশ্চয় মনে আছে, ফরিদ ভাইয়ের মনে থাকার কথা, যে 6 জন সমন্বয়ককে ধরে নিয়ে গেলেন। আমাদের আইনে কি বলে যে আপনি যদি কাউকে কোথাও নিয়ে যান 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেন, 24 ঘন্টার মধ্যে কোর্টে তাকে প্রডিউস করতে হবে। আপনি কোর্টে করলেন না, উনি গ্রেপ্তার কি গ্রেপ্তার না আমরা জানি না। হাইকোর্টে এটা নিয়ে একটা রিট হলো, যেটা সর্বোচ্চ আদালত, সেখানে বিচাররা কেউ ছুটি নিয়ে যায়, কেউ চলে না, একটা রায় পর্যন্ত দিতে পারলো না। অর্থাৎ সমাজটা কোথায় চলে গেছে? একটা ন্যায় বিচার করার মতো সেই সমাজ সেই তার সক্ষমতা হারিয়ে ফেলেছে, যার কারণে এই মব জাস্টিস যারা এরা উৎসাহিত হয়। এই বিষয়ে ঠিক এখানেই আমি একটু প্রশ্ন করতে চাই, এই যে আমরা বলছি আসলে সমাজ একটা সময় কোথায় চলে গিয়েছিল যেখানে আমরা কোনোভাবেই ন্যায় বিচার পাচ্ছিলাম না। নিঃসন্দেহে আইন শৃঙ্খলা বাহিনী এখন আসলে যে অবস্থা প্রায় অকার্যকর বলতেই হবে আমাকে, সর্দার ফরিদ আহমেদ। কিন্তু আসলে যখন আমরা ন্যায় বিচার চাইছি বলে আমরা নতুন বাংলাদেশে পা রেখেছি, তখনও যদি আসলে আমরা এই ধরনের ঘটনাকে প্রশ্রয় দিতে থাকি, তার মানে সামনে কি আসলে আরো অনেক খারাপ সময় আসছে? মোশাররফ ভাই কিছু কথা বলেছেন যে দীর্ঘদিন ধরে চলার একটা প্রবণতা যে মানুষের ছিল, সেই প্রবণতা থেকে মানুষকে বের করে নিয়ে আসতে হবে নিঃসন্দেহে। এবং আপনি যেটা বলেছেন এটাকে চলতে দেওয়া যাবে না, প্রশ্নই আসে না, একেবারেই প্রশ্ন আসে না যে এটা চলতে দেওয়া যাবে। কারণ এটা একেবারেই বেআইনি এবং এটা সমাজের জন্য খুব ভয়াবহ একটি চিত্র নিঃসন্দেহে। কাজে সমাজের জন্য অশুভ এবং ভয়াবহ এমন ঘটনা কিন্তু আমরা অনুমোদন করতে পারি না। এখন প্রশ্ন যেটা হয়েছে সেটি হলো, সমাজে যদি অন্যায়ের বিচার হয়ে যায় তাহলে কিন্তু সেইটা আর থাকে না, ওই অপরাধটা মানুষ করতে ভয় পায়। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে এবং যারা এখানে জড়িত ছিল সবার নাম কিন্তু এসছে, প্রাথমিক পর্যায়ে 8 জনের নাম এসছে এবং সেখানে 8 জনকে বহিষ্কার করা হয়েছে। আমি আজকে এই বিষয় নিয়ে খোঁজ নিয়েছিলাম যে বাকিদের কি হবে। আপনি নিশ্চিত থাকেন তাদেরও সাজা হবে। এখন এতগুলি ছাত্রর যদি সাজা হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তী সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ঘটনা ঘটানো নিঃসন্দেহে অনেকের 10 বার নয় 100 বার চিন্তা করবে যে আমি করব কি করব না। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি শুরুতে বলেছিলেন মেধাবীরা ভর্তি হয়, বাবা মার স্বপ্ন থাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বের হবে আমার সন্তান, বড় কিছু হবে, এবং তারা যদি এইভাবে আউট হয়ে যায় ইউনিভার্সিটি থেকে
বাকিরা নিঃসন্দেহে সাবধান হয়ে যাবে। আরেকটা কথা মোশাররফ ভাই, যেন মনোজগতের যে পরিবর্তনটা, এটা একটা জরুরি দরকার। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণভবনের কথা, গণরুমের কথা জানেন, গণরুমের কথা জানেন, এবং সেখানে একটা ছেলে যেভাবে বেড়ে উঠেছে ওইখানে থাকাটা, সে আসলে স্বাভাবিক মানুষ থাকতে পারে না। তার মধ্যে এক ধরনের হিংস্রতা আসবে, লোভ আসবে, মানে কোনো মানবিক যে চৈতন্য তার ভিতরে জন্ম নিবে না। এই যে মানবিক চৈতন্যহীনতার মধ্যে সে বড় হয়ে উঠবে, এটা তো হতে পারে না। আরেকটা জিনিস আপনি লক্ষ্য করেছেন যে রাজনীতির কারণে বিশ্ববিদ্যালয়গুলোতে সহিংসতা সবাই করতো। হয়তো মব জাস্টিস যেটা আমরা শব্দটা ইউজ করছি সেটা হতো না, কিন্তু একজন একজনকে আঘাত করতো, নিঃসন্দেহে মারামারি হতো, ঢুকতে দেওয়া হতো না, ইত্যাদি ইত্যাদি। তারপরে মোশাররফ ভাই পুলিশের কথা বলেছেন, পুলিশ কি করেছে? তারা এই কাজটি করে নাই। মব জাস্টিসের চেয়ে ভয়াবহ কাজ করেছে। যা কিছু তাকে ধরে নিয়ে যেত, গুম করে ফেলতো, আমরা খুঁজে পেতাম না সে কোথায় আছে না আছে। এই যে সমাজের অরাজকতা এবং বিচারহীনতা, সেখান থেকে বেরিয়ে আসতো। হ্যাঁ, এটা ঠিক, একটু সময় লাগবে। যদি সাজা হতে থাকে, আসলে আপনি কি মনে করেন, অনেকে বলে কি আমেরিকা কি বিচার অপরাধ হয় না? আপনি শুনলে অবাক হবেন, সেখানে আমাদের চেয়ে বেশি অপরাধ হয়। কিন্তু সমস্যাটা, সুবিধাটা হলো এখানে ওটাকে কীভাবে লিমিটেশন, মানে একটা লিমিটের মধ্যে রাখে। কারণ হলো সেখানে বিচার হয়ে যায়, সে যতই বড় হোক না কেন তার বিচার হয়ে যায়। এবং আপনি দেখেছেন জো বাইডেনের ছেলের সাজা হয়েছে। কিন্তু আমাদের দেশে এই বিচার ব্যবস্থাটা ছিল না, একেবারে বিচার ব্যবস্থা ছিল না। আমরা যদি অন্যায়ের সুষ্ঠু বিচার শুরু হয়, তাহলে আমরা যে বিষয় নিয়ে আতঙ্ক প্রকাশ করছি অথবা ক্ষোভ প্রকাশ করছি, এটা থাকবে না নিশ্চয়ই। এবি মোশাররফ হোসেন, আমরা আরো অনেক ধরনের আসলে উদাহরণ দেখেছি কয়েকদিনে। বায়তুল মুকাররমের মতন একটি জাতীয় মসজিদ, সেখানেও আমরা দেখেছি আসলে এর ভেতরে যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেটিও আসলে আমরা কেউ আশা করি না। যখন আসলে দেশে একটি বড় পরিবর্তন এসছে, দেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, সেখানে এই ধরনের নানা ঘটনা ঘটবে, সেটিও হয়তো খানিকটা স্বাভাবিক। কিন্তু এখান থেকেও তো আসলে আমাদের সাবধান হতে হবে কিনা? না, এখানে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, এটা বাংলাদেশ না, এটা বিশ্বের ইতিহাসে বিরল। যারা আমরা রাজনীতি করি, আমাদের প্রতিপক্ষ থাকে, আমাদেরকে কেউ নিচ্ছিন্ন করে দিতে পারে, কিন্তু একটা ধর্মীয় উপাসনালয়, যেটা মসজিদ বলেন, মন্দির বলেন, গির্জা বলেন, তার পুরোহিত চলে যাবে, এটা দিস দ্য এক্সাম্পল ইন বাংলাদেশ, যে একজন মসজিদের খতিব চলে গেছে। অর্থাৎ দলীয়করণটা কত নগ্নভাবে হয়েছে। আপনার নিশ্চয়ই মনে, বাংলাদেশে আমরা অনেক জায়গায় যেতাম যে একজন ইমাম সাহেব থাকবে সবার জন্য, সার্বজনীন। কিন্তু আমরা এমনও দেখেছি যে যখন ওই যে মোনাজাত হয় লাস্টে নামাজের শেষে, এমনভাবে উনি মোনাজাত করে যে অধিকাংশ মুসল্লিগান যারা নামাজি তারা চলে যেতে বাধ্য হয়। এই যে একটি কালচার আপনি তৈরি করেছেন, এর মাসুলটা তো আপনাকে দিতেই হবে। আপনি যে কথাটা বললেন যে মব জাস্টিসকে চলবে না, এটা চলবে না। আপনি দেখেন, এই যে এর আগে আপনি বিচার দেখেন, এই ঢাকা ইউনিভার্সিটি একটা ঘটেছে, জাহাঙ্গীরনগরে ঘটেছে, অথবা রাজশাহীতে একটি ঘটনা ঘটেছে। পাশাপাশি কিন্তু রিয়্যাক্ট করে হয়েছে, সামাজিক শক্তিগুলি কি রিয়্যাক্ট করেছে আপনাকে এটা লক্ষ্য করতে হবে। কারণ আমাদের সমাজটা এখন কিন্তু পচে যায়নি, নষ্ট হয়ে যায়নি, তারা কিন্তু রিয়্যাক্ট করেছে, যার জন্য এই ঢাকা ইউনিভার্সিটি গ্রেপ্তার হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে, রাজশাহীতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অর্থাৎ আপনি এই ব্যবস্থাটা যত দ্রুত নিতে পারবেন, তত মানুষের মধ্যে আস্থা চলে আসবে। আর আরেকটু ব্যাপার যেটা আমাদের দেশে হওয়া উচিত, এটা আমরা কিন্তু বারবার বলে আসছিলাম, আমাদের বাংলাদেশের একটা বড় সংকট একটা রয়ে গেছে। এটা আপনাদের এখানে ফরিদ ভাই, আমার মনে হয় যে সাংবাদিকরা আরো বেশি সোচ্চার হওয়া উচিত। আপনি দেখবেন উন্নত বিশ্বগুলি সরকারের একজন স্পোকম্যান থাকেন, যে কোনো ঘটনা ঘটলেই কিন্তু উনি সরকারের পক্ষ থেকে কি বক্তব্যটা কিংবা কি মেজার নেওয়া হচ্ছে উনি কিন্তু এইটা বলে। কিন্তু বাংলাদেশে কিন্তু কোনো সরকারের আমলে এইটা হয় না। যেমন যেমন আপনার মবজাসি ঢাকা বিশ্ববিদ্যালয় তোফাজ্জলের মতো ছেলে মারা গেল, যদি সরকারের পক্ষ থেকে বলা হতো জনগণকে বা আমরা যারা নাগরিক যে আমরা এই ঘটনার প্রেক্ষিতে সরকার এটা বসে নেই, সরকার এই ব্যবস্থা করেছে, এইটার বিরুদ্ধে মামলা হয়েছে, সরকার গ্রেপ্তার করেছে, এই ব্যবস্থা নিচ্ছে, তাহলে মানুষের মাঝে কিন্তু একটা আস্থা ফিরে আসে এবং ইনফরমেশন যে গ্যাপটা, যেটা আমরা প্রোপাগান্ডা বলি, গুজব, এই গুজবটা থেকে অনেকটা আমরা রক্ষা করতে পারবো। পাশাপাশি এইটার পাশাপাশি আপনি আরেকটা দেখবেন, এই যখন কোনো নির্ভরযোগ্য জায়গা থেকে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না, তখনই কিন্তু এই সামাজিক যোগাযোগ মাধ্যম, যেটাকে আমরা ফেসবুক বলি, এটা কিন্তু নানা গল্প তৈরি করে এমনভাবে উপস্থাপনা করে যে অনেকে বিশ্বাস করে। আমি আপনাকে নর্মাল বলি, আমরা তো পলিটিক্স করি, ধরেন এই যখন ছাপার অক্ষরে কিছু আসে, সাধারণ মানুষ যখন এটা ফেসবুকে দেখে, কোনো পত্রিকা দেখে, তো বিশ্বাস করতে চায় যে এইটাই মানে আসল ঘটনা, তখন আমার তাদেরকে বোঝাতে হয়। তো যার জন্য এখানে আমার মনে হয় যে এখন আর বাংলাদেশের একটা বিশেষ পরিস্থিতির সরকার, আমার মনে এই সরকার না, যে কোনো সরকারের এমন একটা মুখপাত্র থাকা উচিত, যে কোনো ঘটনা ঘটলে জনগণকে সচেতন করার জন্য, তথ্য আসলে জানানোর জন্য কাউকে না কাউকে নিজেদের দায় জায়গাটি নিতে হবে। নাইলে একটি ঘটনাকে কেন্দ্র করে কিন্তু নানা দুর্ঘটনা ঘটে যেতে পারে। এরপরে আসলে আমরা চট্টগ্রামের দীঘিনালে এই ঘটনা দেখেছি, মসজিদগুলোতে এই ঘটনা
দেখছি, শিক্ষাঙ্গনে এই ঘটনা দেখছি, নিশ্চয়ই সর্বত্রই অস্থিরতা আমরা দেখতে চাই না। গুজব একটা ইম্পর্টেন্ট ব্যাপার, কিন্তু এই গুজবের জায়গাগুলো থেকে আমরা বেরিয়ে আসবো কিভাবে? কিংবা আসলে দায়ভার নেবে কিনা সরকার? একটা উদাহরণ দেই ফরিদ ভাই, একটু আমি আপনার মনে আছে, আপনার মনে আছে রামুতে একটি ঘটনা ঘটেছিল, ফেসবুকের ঘটনা। তো একটা ঘটনা ঘটেছে, সেটা যদি সরকারের পক্ষ থেকে 18টা মামলা করা হয়েছে। এখন এমন মামলা আপনি করলেন যে সেই মামলার কোনো সাক্ষীও পাওয়া যাচ্ছে না, কি অপরাধ তারাও পাওয়া যাচ্ছে না। অর্থাৎ এই মামলার কাঠামোতে যে দুর্বলতা এবং এই সরকার নিজেকে সেভ করার জন্য কিছু কৌশল অবলম্বন করে, এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আসলে এই ধরনের ঘটনাগুলোর দায় আসলে সরকার নিবে কি না, এই প্রশ্নটি করতে চাই। তবে একটি বিরতি থেকে ফিরে উত্তর নিতে হবে। দেশ সন্ধ্যায় বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশ সন্ধ্যা দেখছেন, সরদার ফরিদ আহমদ। আমরা মব জাস্টিস নিয়ে কথা বলছিলাম। আমরা বিভিন্ন ক্ষেত্রে আসলে এক ধরনের অস্থিরতা দেখছি। শিক্ষাঙ্গনে আমরা অস্থিরতা দেখেছি, আমরা বায়তুল মোকাররম মসজিদের মতন একটি জায়গা, সেখানেও এক ধরনের অস্থিরতা দেখলাম। তাহলে আসলে আমরা কোন দিকে এগিয়ে যাচ্ছি? আমি মুশাররফ ভাইয়ের একটি কথা রেশ ধরে বলতে চাই। উনি এটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এটা সবসময় এই প্রবলেমটা হয় সব সরকারের আমলেই। বিদেশে যেটা হয় সেটা হলো সরকারের পক্ষ থেকে একজন মুখপাত্র থাকেন, যিনি কথা বলেন, মুখপাত্র যিনি, উনি কথা বলেন, যে কোনো বিষয় ইস্যুতে উনি শুধু কথা বলেন। কিন্তু আমাদের দেশে দেখেছি, অতীতের সরকারগুলিতে এখনও দেখছি যে কোনো একটা ঘটনা ঘটলে এক একজন উপদেষ্টা এক এক ধরনের কথা বলা শুরু করছেন। হ্যাঁ, এটা কিন্তু একটা বিভ্রান্তি তৈরি করে, কারণ সবার কথা একরকম হয় না, যে যার মতো ব্যাখ্যা করতে থাকে। এটি একটি বিষয়। আরেকটি বিষয় সেটা হলো আপনার বাইতুল মোকাররম মসজিদের যে গণ্ডগোলটা হলো, মারামারি হলো, সে প্রসঙ্গে এনেছেন। এটি অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা এবং এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। কিন্তু প্রশ্ন হলো কেন হলো, এই প্রশ্নের জবাবটা একটু খোঁজা দরকার। আপনি জানেন পতিত সরকারের প্রধান হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেন এবং বাইতুল মোকাররমের খতিব যিনি ছিলেন উনিও পালিয়ে গেলেন। তো দেশ ছেড়ে নয়, ঢাকা থেকে গোপালগঞ্জে চলে গেলেন এবং সেখানে উনি অনেকটা লুকিয়েছিলেন। এবং প্রশ্ন হলো উনি কেন পালিয়ে গেলেন? আমরা এর আগে হলো আপনার টকশোতে এর আগে আমি একবার বলেছিলাম, সেটি হলো যে অনেক বক্তাই একই কথা বলছেন, এর কারণও রয়েছে, বারবার এই কথাগুলো আসছে কেন। সেটি হলো তারা কি এমন করেছিলেন যে পালিয়ে যেতে হয়, তাও বাইতুল মোকাররমের খতিব। এটা হতবাক করার মতো বিষয়, অবিশ্বাস্য ঘটনা। হ্যাঁ, প্রধান বিচারপতিও পালিয়ে যান, আপিলের ডিভিশনের বিচারপতিরা পালিয়ে যান। নিশ্চয়ই তারা এমন কোনো কর্ম করেছিলেন যারা জনরোষের মুখে পড়ার একটা আশঙ্কা তাদের মধ্যে রয়েছিল। এখন প্রশ্ন হলো যে এই হুজুর কে হুজুর, এই আলেম কে, কোন আলেম যিনি পতিত সরকারের প্রধানকে কওমি জনীন উপাধি দিয়েছিলেন? এটা মনে রাখতে হবে। এটা আসলে তার সরকারের আনুগত্যের পুরস্কার হিসেবে কিন্তু এই যে খতিব পদটা পেয়েছিলেন। আপনি জানেন বাইতুল মোকাররমের খতিব অত্যন্ত সম্মানিত পদ এবং এটা সেক্রেটারি সমমর্যাদাপূর্ণ। একজন সচিব যে সুযোগ সুবিধা পান, বাইতুল মোকাররমের খতিব কিন্তু তাই পান। উনি কেন আসলেন, এই প্রশ্নের জবাবটা খোঁজা দরকার। নিশ্চয়ই উনি সাহস পেয়েছেন এবং এই সরকারের কোনো না কোনো দুর্বলতার কারণে উনি সাহসটা পেয়েছেন। উনি তার দলবল নিয়ে কিন্তু বাইতুল মোকাররম ঢুকেছিলেন এবং স্বাভাবিক কারণে যারা মুসল্লি ছিলেন তারা স্বাভাবিক কারণে তাকে আগের থেকে পছন্দ করতেন না। এবং মোশাররফ ভাই বলতেছিলেন এই ইমামরা যখন মোনাজাত ধরতেন তখন অনেকে অস্বস্তি বোধ করার মোনাজাত ছেড়ে চলে যেতেন, তারা সরকারের গুণগান গাইতেন মোনাজাতে। এবং এই কারণেই এই সমস্যাটা হয়। এখন ওই সচিব আসার কারণে সমস্যা হয়েছে এই যুক্তি আমি দাঁড় করাবো না। আমার প্রশ্ন হলো এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই সচিব সেখানে আসার সাহস কিভাবে পায়? এর পিছনে কারা ইন্ধন জুগিয়েছে সেই বিষয়টি জানা দরকার। কারণ এই পতিত সরকারের সহযোগীরা আমরা মনে করি এরা সবাই নানান খুনের গণহত্যার উস্কানিদাতা। এই সচিব এই খতিবকে কখনো এই গণহত্যার বিরুদ্ধে কোনো কথা বলেছে যে না এই ধরনের হত্যা ঠিক না? একদম বলে না। এর মানে সে সরকারের চরম আনুগত্য দেখিয়েছে, তাকেও বিচারের আওতায় আনা দরকার। সে মসজিদে আসা তো দূরের কথা, তাকে বিচারের মুখোমুখি করা দরকার। অর্থাৎ এই ধরনের ঘটনাগুলোর পেছনে আসলে কেউ না কেউ এখনো সচেষ্ট আছে যাতে করে এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি এখনো টিকে থাকে। মোশাররফ হোসেন, সেখানে আমরা পাহাড়ের সম্প্রীতি দেখতে চেয়েছিলাম, আমরা বৈষম্য বিরোধী আন্দোলন থেকে নতুন বাংলাদেশ পেয়েছি, সেখানে আমরা বারবার বলবার চেষ্টা করছিলাম যে আমরা আসলে শুধু বাঙালি কিংবা পাহাড়ি বা আদিবাসী হয়ে বেঁচে থাকতে চাই না, আমরা বাংলাদেশি হয়ে একসাথে বেঁচে থাকতে চাই। সেই রকম জায়গাগুলোতে সম্প্রতি আসলে চট্টগ্রামের দীঘিনালার যে ঘটনা, সেগুলো আসলে আমাদেরকে চোখে কি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে? আপনি জানেন নিশ্চয়ই, ইতিমধ্যে একজন উপদেষ্টা তিনি বলেছেন যে পাহাড়ের সম্প্রীতি নষ্টের পেছনে কেউ না কেউ আসলে কাজ করছেন। কারা তারা? এখানে আপনাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে একটা সরকার দীর্ঘ 16 বছর দেশ শাসন করেছে
এবং আমরা যে কথাটা বারবার বলে আসছি যে এমন নগ্ন দলীয়করণ করেছে যে স্টেপ 1, 2, 3, 4 পর্যন্ত তারা করে গেছে। তা আপনি কি রাতারাতি এই 1 মাস 15 দিন বা 1 মাস 16 দিনে তার এই টোটাল স্ট্রাকচার চেঞ্জ করা কি সম্ভব? এখনও সচিবরা রয়ে গেছে, এখনও ডিসিরা রয়ে গেছে, এসপি কিছু কিছু পরিবর্তন করেছে, পুলিশ অনেকটা কার্যকর করছে না। তারপর আপনি দেখতেছেন যে আমাদের একটা প্রতিবেশী দেশ কিভাবে প্রতিনিয়ত উস্কানি দিয়ে যাচ্ছে বাংলাদেশ সমাজ। অথচ আমরা কিন্তু সবসময় বলেছি যে আমরা কিন্তু একটা সম্প্রীতির বাংলাদেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যা বলেন আমরা সবাই কিন্তু মিলেমিশে থাকতে চাই। যার জন্য কিন্তু আমাদের জাতীয়তার পরিচয় আমরা বাংলাদেশি। আমরা ভাষা বাঙালি হতে পারি, আমরা ভাষায় চাকমা হতে পারি, আমরা অন্য ভাষাভাষী হতে পারি, ধর্মে আমরা এক এক ধর্ম হতে পারি, কিন্তু জাতিত্বের সামগ্রিক পরিচয় কিন্তু আমরা বাংলাদেশি। সেই পরিচয়টাই কিন্তু আমরা বাংলাদেশটা বেড়ে উঠেছে। কিন্তু কোনো শক্তি এই দেশটা স্থিতিশীল অবস্থায় থাকুক, এই দেশটা ভালো থাকুক, এইটা প্রত্যাশা করে না। যার জন্য একটা উস্কানি কিন্তু আছে। এই যে পার্বত্য চট্টগ্রাম আপনি এই দেখেন, এই যেটা পাহাড়ি এলাকা আমরা যেটা বলি, যে সেখানে বাঙালিরা এবং এই যারা আমাদের আদিবাসী কে চমৎকার একটা সামাজিক বন্ধনের মধ্যে তারা বসবাস করে। আজকে সম্পূর্ণ উস্কানি দিয়ে আজকে সেখানে একটি অশান্ত পরিবেশ তৈরি করা হচ্ছে। তো এইটা আমরা মনে করি এইটা আমাদের বাংলাদেশ জাতি যে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশটা সে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এগুলি একটা চরম একটা অন্তরায় হিসেবে কাজ করে। আপনি দেখেন যে বাংলাদেশ আজকে গার্মেন্টসে ওয়ার্ল্ডে আমরা সেকেন্ড। আমাদের তৈরি পোশাক থেকে আপনার জাতীয় যে আমরা বৈদেশিক মুদ্রার 84% আমরা গার্মেন্টস থেকে আসি। আজকে দেখেন সেই গার্মেন্টস একটা অস্থিতিশীল অবস্থা। অর্থাৎ বাংলাদেশের যদি গার্মেন্টস বন্ধ হয়ে যায় তাহলে লাভটা কার হবে? লাভটা এটা আমরা সহজে বুঝতে পারি। এটার জন্য আপনার খুব পিএইচডি করার দরকার নেই। তা আজকে বাংলাদেশে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করে কেউ একটা ফায়দা নিতে চায়, কিন্তু এই কথাটা তাদেরকে আমরা স্মরণ করে দিতে চাই। এই ধরনের অপচেষ্টা কিন্তু বাংলাদেশে বহুবার হয়েছে। কিন্তু এবি মোশাররফ, আপনি কি মনে করছেন এখন আসলে যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন তারা কি যথেষ্ট প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছেন এই ধরনের অপশক্তিকে রুখে দেওয়ার জন্য? না, আপনাকে একটু সময় দিতে হবে। আজকে 1 মাস 15 দিন একটা কোনো কিছু না। আজকে 16 বছরের জঞ্জাল 1 মাস 15 দিনে কিন্তু সম্পন্ন করা সম্ভব না। আর আরেকটা জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে যে আমরা যারা রাজনীতি করি, যেমন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমাদের কিন্তু একটা সাংগঠনিক স্ট্রাকচার আছে। আপনি একটা সেন্ট্রাল থেকে শুরু করে আপনি একটা ইউনিট পর্যন্ত যান, গ্রামের একটা শাখা পর্যন্ত যান, সেখানে পর্যন্ত আমাদের একটা সাংগঠনিক কাঠামো আছে, আমাদের জনবল আছে। আমরা কিন্তু মানে একটা বিদ্যুতের সুইচ টিপলে আপনার যেভাবে টোটাল আলোটা জ্বলে ওইভাবে সম্ভব। কিন্তু এরা কিন্তু সম্পূর্ণ রাজনৈতিক দল এবং সুশীল সমাজ বলেন, আজকে একটা সামাজিক শক্তির সাপোর্টে কিন্তু এই ইন্টারিয়াম গভর্নমেন্টটা ক্ষমতায় আছে। সুতরাং তাদের কিন্তু নিজস্ব কোনো জনবল নাই। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা আছে, যার জন্য তাদের কিন্তু কৌশলগতভাবে একটু সংকট হচ্ছে, এটা অস্বীকার করার সুযোগ নাই। কিন্তু আপনি দেখবেন রাজনৈতিক দলগুলি বিনা শর্তে কিন্তু তাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে, কারণ আমাদের একটাই স্বার্থ, আমরা গণতন্ত্র চাই, আমরা আইনের শাসন চাই, আমরা মানুষের ভোটাধিকার ফেরত চাই। আমরা আমাদের কনস্টিটিউশনাল বডিগুলিকে যে আওয়ামী লীগ সরকার ড্যামেজ করে দিয়ে গেছে, এগুলিকে রিপেয়ার করে আমরা একটা জনগণের প্রতিষ্ঠানে অবশ্যই, এবং আমরা মব জাস্টিসের নামে কোনো মব ইনজাস্টিসও চাই না, কোনোভাবে আমরা প্রত্যাশা করি না। এবং আমরা মনে করি এই 2-4টি বিচ্ছিন্ন ঘটনা এই বাংলাদেশের জনগণের যে উইল ফোর্স আছে এটিতে খুব শীঘ্রই আমরা এটা মোকাবেলা করতে পারব। ফয়েদ আহমেদ, এই যে আমরা বারবার বলছি যে এখনো কোনো না কোনো অপশক্তি আসলে কাজ করে যাচ্ছে, নতুন বাংলাদেশে আমরা এই অপশক্তিকে চাইনি, কিন্তু যদি আসলে এই অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠে বা সেই সুযোগ যদি তারা পেয়ে যায় তাহলে এর প্রতিকার আসলে কি হতে যাচ্ছে? আমি আরেকটি বিরতি থেকে ফিরে আপনার উত্তরটি নিতে চাই। দেশ সন্ধ্যায় আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশ সন্ধ্যা দেখছেন। সর্দার ফয়েদ আহমদ, প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, নতুন বাংলাদেশে যদি আবারও এই অপশক্তি মাথা চাড়া দিয়ে ওঠে তাহলে আসলে এর প্রতিকার কোথায়? আসলে এই প্রসঙ্গে আসার আগে বা এই প্রসঙ্গে রিলেট করার জন্য আমরা খাগড়াছড়ির দিঘিনালার ঘটনাটা একটু বলতে পারি। সেটা আসলে সেখানে কি ঘটেছিল এটা অনেকে স্পষ্ট নয়। সেখানে কিন্তু একটা মব জাস্টিস হয়েছিল, কারণ বুধবার সকালে খাগড়াছড়ি শহরে একটা ঘটনা ঘটেছিল। মোটরসাইকেল চুরির অভিযোগে একজনকে পিটিয়ে মেরে ফেলা হয়, তার নাম মামুন, বাঙালি সেটেলার। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু শুরু হয়। এই খবর দিঘিনালায় চলে যায় এবং সেখানে বাঙালি সেটেলাররা বিক্ষোভ করে এবং সেখানে পাহাড়িদের সাথে তাদের একটা উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং একটা সংঘর্ষের রূপ নেয় এবং আগুনের ঘটনা ঘটে। এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আজকের দিন পর্যন্ত 4 জনের নিহতের খবর পাওয়া গিয়েছে। এবং এর ফলে কি হয়েছে, সেখানে একটা এখন আজকের দিনে আজকে একটা থমথমে পরিবেশ বিরাজ করছে। তারপরে আপনার পাহাড়ি ছাত্র সংগঠনগুলো 72 ঘন্টা একটা অবরোধ রেখেছে, কোনো গাড়ি চলছে না, আপনার সেনাবাহিনী, পুলিশ, বিজিবি টহল দিচ্ছে। নিঃসন্দেহে পরিবেশটা ভালো নয়, একটা আতঙ্কজনক পরিবেশ বিরাজ করছে। সেখানে কিন্তু একই অবস্থা। প্রশ্ন হলো, দিঘিনালায় যখন খবরটা ছড়িয়ে পড়ল যে খাগড়াছড়িতে এরকম একজনকে মেরে ফেলা হয়েছে পিটিয়ে,
তখন সেখানে উত্তপ্ত একটা পরিবেশ তৈরি হলো। যখন উত্তপ্ত পরিবেশ তৈরি হলো তখনই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সেটা প্রোটেকশন দিতে পারতো, কিন্তু পারেনি। মানে মোশাররফ ভাই বারবার ওই কথাটা বলতেছিলেন যে পুলিশ আসলে নিষ্ক্রিয় ছিল। কিন্তু এই ঘটনার পরে যে ঘটনাগুলো ঘটে, একটা কথা আছে না, আগুন লাগলে অনেকে আলু পোড়া দিয়ে খেতে পছন্দ করে। এই সমস্ত ঘটনা যখন ঘটে তখন অপশব্দগুলি মাথাচাড়া দিয়ে ওঠে। আপনি জানেন যে পার্বত্য চট্টগ্রামে এখন 3টি সংগঠন সক্রিয়। একটা হলো জনসংহতি, আর হলো ইউপিডিএফ, আর হলো ইউপিডিএফ গণতান্ত্রিক বলে নাম, মানে ইউপিডিএফই দুভাগে বিভক্ত। এখন এইখানে এই সুযোগটা কেউ নিতে পারে, আর আমাদের প্রতিবেশী দেশ এই ধরনের সুযোগ লুফে নিতে চায়। তারা মণিপুরের ঘটনা অন্যদিকে ঘুরিয়ে দিতে চায়। এই ধরনের অনেক ভূ রাজনৈতিকগত কারণ রয়েছে। এই যে কারণগুলোকে অনেকে ব্যবহার করতে চায়। ব্যবহার কখন সুযোগ পায়? যখন এই ভুলগুলো হয়, এই গণপিটুনি, মব জাস্টিস হয়, তখন এই সুযোগগুলো নেয়, তখন এই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে। আর হলো সরকার, আপনি একটা প্রশ্ন করেছিলেন যে অপশক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠবে কিনা। সরকার যদি অ্যাক্টিভ ভূমিকায় থাকে তাহলে বায়তুল মোকাররমের মতো ঘটনা ঘটবে না, সেই ধরনের পালিয়ে যাওয়ার লোকগুলো আবার সামনে আসবে না। আর যদি অ্যাক্টিভ কম থাকে তাহলে সমস্যা হবে। মূল কথা যেটা আপনি নিশ্চয়ই শুনেছেন যে 19 তারিখে একটা মিটিং হয়েছিল সংস্কার যারা কমিশন তাদের সাথে প্রধান উপদেষ্টার একটা মিটিং হয়েছিল। সেই মিটিং কিন্তু অনেকগুলো সিদ্ধান্তের মধ্যে একটা সিদ্ধান্ত হয়েছিল এরকম যে যারা গণহত্যার উস্কানিদাতা তাদের সাথে কোনো আলোচনা নয়। এই স্ট্রং অবস্থানে যদি সরকার থাকতে পারে তাহলে আমরা বিশ্বাস করতে পারবো যে অপশক্তি আর মাথাচাড়া দিয়ে বিচার বহির্ভূত কোনো কিছুই আসলে জাস্টিস হতে পারে না। এইটা বিষয় না, আমি সেটার কথা বলছি। অলরেডি সরকার, আমি শুরুতে বলেছি, সরকার এই বিষয়ে কিন্তু কঠোর অবস্থান নিয়েছে। নিশ্চয়ই, এবং সবকিছু আসলে বিচারের আওতায় আনতে হবে। আমরা দীর্ঘ 17 বছর দেখেছি বিচারের বাইরে গিয়ে আসলে সবকিছু হচ্ছে, সেই ধারায় নিশ্চয়ই আমরা ফিরে যেতে চাই না। আমি একটা লাইন বলি, এই গণহত্যার যারা উস্কানিদাতা, আদেশদাতা এবং অংশগ্রহণকারী আসলে কাউকে ছাড়া যাবে না। এত রক্তের বিনিময়ে যে এই ধরনের সরকার গঠন, এই সরকার যদি ছেড়ে দেয় তাহলে কি হবে? জনগণের কাছে কোনো জবাব দিতে পারবে? এই সরকার কিন্তু বারবার আসলে সংস্কারের কথা বলছে। বিএম মোশাররফ হোসেন, সংস্কার নিশ্চয়ই আমাদের প্রয়োজন এবং অবশ্যই এই সংস্কারের জন্য আমাদের অনেকটা সময়ও দিতে হবে। এরপরেও আসলে গণতান্ত্রিক ধারায় ফিরতে হলে কিন্তু রাজনৈতিক দলগুলোকেই দেশের হাল ধরতে হবে। এর মাঝে আসলে যে কথাটি বলছিলেন সর্দার ফরিদ আহমেদ, এরকম একটা পরিস্থিতিতে অনেক সময় দেখা যায় যে অনেকে সুযোগ নেবার চেষ্টা করেন। বেশ কিছু এমন দলকেও আমরা দেখছি যারা হয়তো এই বড় একটি রাজনৈতিক দলের অনুপস্থিতি, সেই সাথে আসলে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু দায়িত্ব নিয়েছেন, তারাও নানানভাবে সুযোগ নেবার চেষ্টা করতে পারেন কি? না, এখানে একটা জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে। বাংলাদেশে আমরা যতটুকু ইতিহাস যতটুকু পড়েছি যে দুটো ঘটনা ঘটেছে ইতিহাসে। একটা হলো লক্ষণ সেন পালিয়ে গেছে, আর দীর্ঘদিন পরে শেখ হাসিনা পালিয়ে গেছে। পরাজিত শক্তি এসে আবার একটা অস্থিরতা তৈরি করবে, এটা চিন্তা করার কোনো কারণ নেই। কারণ তারা আপাতত অনেকটা নিশ্চিহ্ন হয়ে গেছে। কারণ তাদের এই যে আপনি যে মব জাস্টিস কারা শুরু করেছে? আওয়ামী লীগ। আপনি বুয়েটের ছাত্র আবরারকে কারা মেরেছে? বিশ্বজিৎকে কারা মেরেছে? আপনারা দেখেছেন, তার কি বিচার হয়েছে? এই যে আপনারা দেখেন যে একটা গুম একটা শব্দ আমরা বলতাম আগে, ইলিয়াস আলী তুলে নিয়ে গেছে রাষ্ট্র নির্বাক, কোনো শব্দ নাই রাষ্ট্রের। আয়নাঘরের মতন উদাহরণ ছিল এই আয়নাঘর। একটা সভ্য গণতান্ত্রিক রাষ্ট্রে একটা আয়নাঘর আপনি চিন্তা করতে পারেন? যারা করেছে তাদের মনের মধ্যে তো একটা ভয় থাকবেই যে তারা আইনকে নিজের হাতে তুলে নিয়েছে। এই যে মব জাস্টিস, তো এটা আরো মারাত্মক। একটা লোককে 8টি বছর আপনার পৃথিবীর রূপ রস গন্ধ আলো থেকে আপনি তাকে পরিবার জানে না, সে জানে না সে জীবিত না মৃত। তো সুতরাং এই যে অবস্থা যারা তৈরি করেছে এরা ফিরে আসবে এটা বিশ্বাস করার কোনো কারণ নাই। এক, পাশাপাশি আরেকটি যে কথাটি বললাম আপনার, এই যে রাজনৈতিক শক্তি এই ষড়যন্ত্র হবে এটা আমরা জানি, কিন্তু আপনি দেখবেন বাংলাদেশে, আমি সাধুবাদ জানাই আপনার এই লাইভ টক শোর মাধ্যমে, যে রাজনৈতিক দলগুলো কিন্তু সচেতন আছে। হয়তো ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে যেই অন্তর্বর্তীকালীন তাদের হয়তো রাজনৈতিক কোনো শক্তি নাই, কিন্তু আপনি দেখবেন বাংলাদেশে একটা ইতিবাচক দিক যে প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দল কিন্তু এই সরকারের পাশে আছে। এবং আমাদের যিনি এখন বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আপনি দেখবেন প্রতিনিয়ত উনি বলছে এই সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না। যদি ব্যর্থ হয় তাহলে গণতন্ত্র বিঘ্নিত হবে। কারণ আপনি কেন আমরা বলি গণতন্ত্র বিঘ্নিত হয়, আপনি দেখেন গণতন্ত্রের অন্যতম একটা অনুষঙ্গ হলো নির্বাচন। সেই নির্বাচন ব্যবস্থাটাকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আমাদের আমাদের একটা সাংবিধানিক প্রতিষ্ঠান দুর্নীতি দমন কমিশন, সেটাকে দলীয় সার্টিফিকেট দেওয়ার একটা প্রতিষ্ঠানে পরিণত করেছে। আপনি দেখেন আমাদের মানবাধিকার সংস্থা, বাংলাদেশের মানুষ জানে মানবাধিকার সংস্থা আছে বলে কেউ জানে না। আজকে পিএসসির মতো একটি আগামী দিনে প্রশাসন কিভাবে চলবে এটা মেধাবী প্রতিষ্ঠান, সেখানে আপনি দেখেন নকল দলীয়করণ করেছে, প্রশ্নমতো ফাঁসের একটা মহোৎসব তৈরি করেছে। এই যে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, এগুলিকে ঠিক করতে হলে তো আপনার আমাকে সময় দিতে হবে। এবং আমরা
বলতেছি সেই সময়টার জন্য রাজনৈতিক দলের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলা হয়েছে আপনি একটা রোড ম্যাপ দেন, একটা রূপরেখা দেন। নির্বাচনের জন্য আসলে বিএনপির তার মানে কোনো তাড়াহুড়ো নেই। তাড়াহুড়ো বলতে আমি বলছি আমি তো অনন্তকাল অপেক্ষা করা যাবে না, কারণ এই সরকারেরও কিন্তু আপনার এই যে কোনো সরকার আপনি দেখবেন একটা 5 বছর পর আপনি কেন একটা নির্বাচন হয়, অর্থাৎ সরকারের জনপ্রিয়তাটা আছে কিনা, জনগণ তাকে অ্যাকসেপ্ট করে কিনা, এটা একটা পরীক্ষার জন্য। তা আপনি একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট, যে গভর্নমেন্টের রাজনীতি কোনো অভিলাষ নাই, তো সেই সরকারকে তো আপনি অনন্তকাল দিতে পারেন না। তাদের যদি একটা নির্দিষ্ট রূপরেখা থাকে, এবং ইতিমধ্যে আমরা দেখেছি 6টা কমিশন করেছে তারা, এই কমিশনে তাদের 3 মাস সময় দিয়েছে। এই 3 মাসের পর আপনি দেখবেন এই রিপোর্টটা যখন চূড়ান্ত হবে তখন তার স্টক হোল্ডারদের সাথে তার আলোচনা করতে হবে। আলোচনা করে চূড়ান্ত করার পর আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এই ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকারটা, এই সরকার কিন্তু পরবর্তী যারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে অর্থাৎ জাতীয় সংসদে যাবে তাদের কাছ থেকে কিন্তু একটা বৈধতা নিতে হবে। সুতরাং আপনাকে রাজনৈতিক দলগুলির কাছে কিন্তু ফিরে যেতেই হবে, যার জন্য কিন্তু আমরা একটা কথা বারবার বলে আসছি, ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকার যেমন রাষ্ট্র পরিচালনা করতে হবে, পাশাপাশি রাজনৈতিক দলগুলিকেও কিন্তু তাদের আস্থায় নিতে হবে, তাদের সাথে প্রতিনিয়ত আমরা মনে করি যে সংলাপে করে এই প্রক্রিয়াটাকে অতি দ্রুত এগিয়ে নিয়ে যেতে হবে। নির্বাচনী যে প্রক্রিয়া সেটাকে সুষ্ঠু এবং আসলে জনগণ যাতে বিশ্বাস রেখে আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেই জায়গাটিও তো আমাদের সৃষ্টি করা প্রয়োজন। সেটার জন্যই তো সংস্কার। আমরা একেবারে শেষ সময় চলে এসেছি, আমি আপনাদের দুজনের কাছে একটি শেষ প্রশ্ন রাখতে চাই, যে মব জাস্টিস নিয়ে আসলে আমরা এত কথা বলেছি, আমরা বিশ্বজিৎ কিংবা আসলে আবরার, তোফাজ্জল পর্যন্ত যে ঘটনাগুলো দেখেছি সেগুলো নিশ্চয়ই আমরা আর ফিরে পেতে চাই না, আর দেখতেও চাই না। এইভাবে যদি আসলে চলতে থাকে তার পরিণতি যত খারাপ, প্রতিকার আসলে কতখানি সহজ, একটু আপনাকে দিয়ে শুরু করতে চাই সদাফর আহমেদ, একদম ছোট করে। আমি শুরুতে বলেছি, সেটাই বলবো এখনই, সেটা হলো যদি বিচার হয়, বিচারহীনতার সমাজ ছিল যার কারণে এই ধরনের মানুষ উৎসাহিত হয়েছে, যদি কঠোর বিচার হয় তাহলে দেখবেন এগুলো অটোমেটিক থেমে যাবে। এগুলোর জন্য আমাদের কয়েকটা কাজ যদি সরকার করে, একটা নাম্বার হলো আপনার আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আপনার আমাদের সমাজের মধ্যে কিন্তু আমরা যে বলছি এটা কাউন্সিলিং দরকার, আমাদের সচেতনতা নাই যে এইটা করলে এটি অপরাধ, এটা কিন্তু আমরা ভুলে গেছি। আমরা মনে করছি মব জাস্টিস এইটাই মানে আমার রাইট, এই জায়গা থেকে তুলে নিয়ে আসতে হবে। তা আমাদের মানসিকতার আমাদের পরিবর্তন করতে হবে। তারপর আরেকটি যে জিনিসটা হলো ওই যে কথাটা আমরা বললাম যে সরকারের একটা নির্দিষ্ট বক্তব্য দেওয়ার একটা জায়গা দরকার, যেটা জনগণের সামনে আসলে যাতে সবকিছু সুস্পষ্ট করা যায়। এর জন্য এই গুজব প্রতিরোধের জন্য সরকারের সুনির্দিষ্ট বক্তব্য আমরা প্রত্যাশা করি। এই কয়েকটা ধাপ যদি আমরা অনুসরণ করতে পারি, আমার মনে হয় মব জাস্টিসের মতো এই ধরনের উচ্ছৃঙ্খল অবস্থা থেকে আমরা অনেকটা পরিত্রাণ পাবো। ধন্যবাদ আপনাকে বি এম মোশাররফ হোসেন, সদাফর আহমেদ, আপনাকেও ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, নিঃসন্দেহে তাসলিমা, আবরার, বিশ্বজিৎ থেকে তোফাজ্জল, এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি আমরা চাই না, সে কারণে মব জাস্টিস থেকে আসলে আমরা কোনো ধরনের অপমৃত্যু দেখতে চাই না। আমরা দেখতে চাই সবসময় আসলে সবকিছুতেই বিচার হবে এবং সেই বিচারের আওতায় আমরা ন্যায় বিচার পেতে চাই। অসংখ্য ধন্যবাদ আজকে দেশ সন্ধ্যা আমাদের সাথে থাকবার জন্য। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ রইল।